জামালপুরে মধ্যরাতে বিএনপি কার্যালয় ও হাসপাতালে অস্ত্রধারীদের হামলা ভাঙচুর। ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। 4 জনের হাতে বন্দুক আর 4 জনের হাতে অস্ত্র। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে হামলা চালিয়েছে। বগুড়ায় প্রতিবেশীর বাসায় মিলল 4 বছরের মাহাদির বস্তাবন্দি মরদেহ। অভিযুক্ত নারীকে ক্ষুব্ধ জনতার গণধোলায় রংপুর ঠাকুরগাঁওয়ে 2 শিশু খুন। আমরা খুঁজতে গিয়েছিলাম, তারপর হুজুর এখানে আসি দেখে ওই ইয়াটা পড়ে আছে আর কি। আমরা সুষ্ঠু তদন্ত করে সুন্দর পরিবেশের মাধ্যমে একটা বিচার চাই। রাজনৈতিক শক্তি প্রদর্শনে মোস্তফা আমিনের বিনা সুদে ঋণের ফাঁদ। ফন্দি আটেন ঢাকায় লোক এনে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার। ডক্টর ইউনূস তো ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। নোয়াখালীর দুর্গম ঘাসিয়ারচরে আবারও ডাকাত আতঙ্ক। এক রাতে অর্ধশতাধিক দোকান লুট। ফেনীতে বেড়েছে গরু চুরি। 1-1.5 কোটি টাকার মাল নিয়ে গেছে, এবং মহিষ, গরু, ছাগল এগুলা অনেকগুলা নিয়ে গেছে। বড় ভাগা একটা দেখছি আর ছোট অস্ত্র লাগে কেন দেখছি। কোন সময় আবার হামলা করি বসে, আমরা এখন পুরোপুরি আতঙ্ক, আমরা নিরাপত্তা চাই। দিনাজপুরে সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারের চম্পট। আত্রাই নদী পারাপারে বীরগঞ্জ খানসামা উপজেলাবাসীর দুর্ভোগ। কন্ট্রাক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সবাই পালিয়ে চলে গেছে। 5 কিলো রাস্তা মোটামুটি আমাদের প্রায় 30 কিলো রাস্তা ঘুরে যাওয়া লাগে। আমরা প্রসিডিওর গ্রহণ করেছি, খুব শীঘ্রই দরপত্র বাতিল করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জামালপুরে মধ্যরাতে হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। প্রকাশ্য অস্ত্রের মহড়াও দেখেছে তারা। মারধরের শিকার কয়েকজন, তবে কি কারণে হামলা এবং কারা জড়িত তা জানা যায়নি। পুলিশ বলছে ফুটেজ দেখে এরই মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত জামালপুর শহরের এমএ রশিদ হাসপাতালের সামনে একে একে দাঁড়ায় কয়েকটি মোটরসাইকেল, আসে একটি মাইক্রোবাসও। গাড়িবহরে থাকা সবার হাতে দেশীয় অস্ত্র, আছে পিস্তলও। প্রকাশ্যে চলে অস্ত্রের মহড়া। এরপর হামলা ভাঙচুর চালানো হয় হাসপাতালটিতে। মারধর করা হয় কয়েকজন কর্মচারীকে। আমাদের আঘাত টাঘাত করে আমরা করে আর কিচ্ছু না। 4 জনের হাতে বন্দুক আর 4 জনের হাতে অস্ত্র। সিকিউরিটি গার্ড যে ডেস্ক আছে তাদেরকে পিস্তল ধরেছে, তাদের সাথে থ্রেট দিয়েছে তাদেরকে এবং গ্লাস ভাঙচুর করেছে। হাসপাতালটির পাশেই জেলা বিএনপির কার্যালয়, সেখানেও তাণ্ডব চালায় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে এরই মধ্যে শনাক্ত করা গেছে। তার নাম শুভ পাঠান। খতিয়ে দেখা হচ্ছে ঘটনা। আমরা এরপর ওই এমএরসি হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি তারা মামলা দেবেন এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তাদেরকে গ্রেফতারের জন্য আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। 3 জেলায় খুনের শিকার 3 শিশু। বগুড়ায় প্রতিবেশীর বাসা থেকে উদ্ধার হয়েছে 4 বছরের মাহাদির মরদেহ। পুলিশের ধারণা বিদেশে যাওয়ার টাকা জোগাড় করতেই অপহরণ করেন প্রতিবেশী। এছাড়া রংপুর ও ঠাকুরগাঁওয়েও 2 শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্তানের শেষ যাত্রা, বাবার কাঁধে নিথর দেহ, থামছে না বুকফাটা
আহাজারি। বৃহস্পতিবার বিকেল থেকেই সন্ধান মিলছিল না বগুড়ার মাহাদির। সকালে প্রতিবেশীর বাসা থেকে উদ্ধার হয় শিশুটির বস্তাবন্দি মরদেহ। পালানোর সময় অভিযুক্ত তাহমিনা বেগমকে আটক করে স্থানীয়রা। দেয়া হয় গণধোলাই। ইনটেক কাগজ পাওয়া গেছে, ওটার মাঝে লেখা ছিল যে আপনার সন্তানের যদি ভালো চান তাহলে 2 দিনের মধ্যে 5 লক্ষ টাকা ওই যে মারা গেছে মাহাদির নানির বাড়ির গলির সামনে ফেলে দিয়ে যেতে। আরো জড়িত আছে ওর সাথে, একা একা তো এই কাজ করতে পারবে না। অভিযুক্ত নারী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার হয়েছে, তাতে অপহরণ করে মুক্তিপণের কথা উল্লেখ রয়েছে। তাহমিনাকে জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে রহস্য। সন্দিগ্ধ আসামিকে জনগণ কর্তৃক আটক হয়, তা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, কিন্তু উত্তেজিত জনগণ তাকে মারপিট করার কারণে সে অসুস্থ, তাকে আমরা হসপিটালে প্রেরণ করেছি। সন্তান হারানোর মাতম রংপুরে। নিজ শিক্ষা প্রতিষ্ঠান বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসায় টয়লেট থেকে উদ্ধার হয়েছে সিয়ামের মরদেহ। হুজুর খোঁজাখুঁজি করলো, আবার মোটরসাইকেল নিয়ে গেল ওইদিকে খুঁজতে, নাই। পরে হুজুর সহ কয়েকটা ছাত্র আসলো উপরে, আসি দেখে ছেলেটা ওখানে পড়িয়েছে, মাথাটা মটকা। প্রশাসন থেকে আমরা যতটুকু আন্দাজ পাচ্ছি যে এটা একটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে একটা শিশু। পুলিশ বলছে মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে যে হয়তো বলাৎকার করে হত্যা হতে পারে। এই বিষয়ে তার পিতা একটা অভিযোগ দাখিল করেছে। আমরা এটা নিয়মিত মামলা করেছি এবং এটা তদন্তাধীন। এছাড়া ঠাকুরগাঁওয়ে নিখোঁজের 5 দিন পর আক্ষেত থেকে লাবণ্য নামে আরেক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। জুমার নামাজ শেষে নরসিংদীতে কওমি মাদ্রাসা ঐক্য ইমাম পরিষদের ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে রেল স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। ভোলায় বিক্ষোভ করেছে মুসলিম ঐক্য পরিষদ। জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হাটখোলা মসজিদের সামনে জড়ো হয় তারা। পরে বের হয় মিছিল, সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সিলেটেও বিক্ষোভ হয়েছে। বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মিলিত হন মুসল্লিরা। পরে সমাবেশে ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবি জানান বক্তারা। লক্ষ্মীপুরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শহরের মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিল বেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠিতেও। জুমার নামাজ শেষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয় মুসল্লিরা। পরে মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ শেষ করেন তারা। জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে আহলে সুন্নত আল জামাতের উদ্যোগে মিছিল বের হয়। পরে সমাবেশ করেন তারা। আইনজীবী হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানেও। শেরপুরে দোজা পীরের দরবার ঘিরে আজও উত্তেজনা বিরাজ করছে। জুমার নামাজের পর থেকে সেখানে বিক্ষোভ করছে স্থানীয় মুসল্লিরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। আজ বিক্ষোভের কারণ কি? আসলে ঘটনাস্থলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানেন যে গত 2 দিন থেকে কিন্তু শেরপুরের যে মসজিদ শরীফ যে দরবার শরীফটি রয়েছে, সেই দরবার শরীফকে ঘিরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। সেখানে একজন কওমি মাদ্রাসার একজন সমর্থক যিনি মারা গিয়েছিলেন হাফেজ, সেই হাফেজের কারণে কিন্তু 2 দিন থেকে এখানে আমাদের এখানে বিক্ষোভ চলছে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে, যে দরবার শরীফ উচ্ছেদের যে ঘটনা, সেখানে কিছু মুরিদ কিন্তু তারা সেখানে আজকে সেই দরবার শরীফে ঢুকে পড়েছে। সেই খবরটি চাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু
এখানে যারা কওমি মাদ্রাসার সমর্থক এবং যারা এখানকার যে সাধারণ জনতা আছে তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে এবং এই বিক্ষোভ সামাল দিতে কিন্তু ইতিমধ্যে বিজেপি, সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি সকল বাহিনী কিন্তু এখানে এসে তারা কাজ করছে। এবং একটি বিষয় আপনি বলে রাখি যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পর থেকে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু একটি উত্তেজনা ছিল যে তারা ময়মনসিংহ থেকে একটি পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তী সেই যাত্রা ঘোষণা করলেও কিন্তু কিছু মুরিদ কিন্তু লাঠিসোঁটা নিয়ে তাদের সেই দরবার শরীফে ঢুকে পড়ে এবং এই খবরটি যা আসার সাথে সাথে কিন্তু এখানকার সাধারণ মানুষ, কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে এবং রাস্তায় ব্যারিকেড দেয়। পরে সেনাবাহিনী, বিজেপি এবং সহায়তায় সেই রাস্তাগুলো কিন্তু অপসারণ করা হয়। বর্তমানে কিন্তু এখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানে বিজেপি টহল দিচ্ছে, সেনাবাহিনী টহল দিচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু এই এলাকাতে সাধারণ মানুষ অনেকটাই ভীতির মধ্যে আছে। তাজরিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ উজ্জ্বল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে আন্দোলনে নামাতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় এনেছিলেন আবম মোস্তফা আমিন। এর আগে তিনি ফরওয়ার্ড পার্টি করতেন, পরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে অসহায় মানুষদের রাজধানীতে এনে একটি রাজনৈতিক শক্তির জানান দিতে চেয়েছিলেন তিনি। এজন্য 9 সদস্যের কমিটিও গঠন করেন, যাদের কাজ ছিল অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা। সহকর্মী আখলাকুস সাফা ও বিএম খোরশেদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। ছবি তুলেছেন নাহিদ হোসেন। 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কোনো সুদ দিতে হবে না। এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে। একথা বলে 25 নভেম্বর ঢাকায় আনা হয় হাজার হাজার মানুষ। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে কোনো এক সংগঠন লিফলেট বিলিয়ে ফর্ম পূরণ করিয়ে নিয়ে আসে তাদের। স্থানীয় পর্যায়ে কে বা কারা সংগঠিত করেছিল তাদের, এর খোঁজ নিতে আমরা মানিকগঞ্জের পথে। সেদিন ঢাকায় গিয়েছিলেন ক্ষুদ্র খামারি কালাম, ফিরে এসেছেন মার খেয়ে। কি বলা হয়েছিল তাকে? ওই জায়গায় হয়তো বসবো, ডক্টর ইউনূস আসবো, আসার পরে বলবো বিস্তারিত সব কিছু কেমনে কি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। একই গ্রামে এমন আরেক দোকানিকেও নেওয়া হয় একই কথা বলে। ডক্টর ইউনূসের এইগুলা প্রতিষ্ঠান, এগুলো শুনে বিশ্বাস হয়ে গেছে। কে তাদের সংগঠিত করেছিলেন? সবচেয়ে বেশি এসেছে দবিরউদ্দিনের নাম। 2 মাস ধরে ওই গুজব চাউর করেছিলেন তিনি। বিশ্বাসের কারণ, তার একটি স্কুল আছে। এই স্কুলে অর্গানাইজ করা হয়েছিল, তাই না? এখান থেকে 4টা বাসে করে রওনা দিয়েছিল 25 তারিখ সকালে। ভবনটার মালিক তো সে, এই রইল বিষয়। এই জন্য নামটা স্কুলের চলে আসে। প্রায় 200 নারী পুরুষকে ঢাকায় নিয়ে যান দবির। এর আগে ফর্ম পূরণ করান। দবির এ চক্রে আসেন নাসিমার মাধ্যমে। সে বীমাকর্মী। গ্রামের দরিদ্র নারীদের সাথে সখ্যতা তার। তাছাড়া এনজিও পরিচয়ের কারণে অনেকেই ডক্টর ইউনূসের নামে ছড়ানো গুজব বিশ্বাসও করে ফেলেন। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। ডক্টর ইউনূসের নাম বলছে, এর জন্য ওই বিশ্বাসটা হয়ে গেছে যে আসলে হইতে পারে এরকম। এনজিও আছে একটা, যাচাই করার কোনো সুযোগ পায় নাই। ওনার সাথে কথা হয়েছে, বলছে 25 তারিখে আমার ঢাকা যেতে হবে। সিংগাইর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আরও 4টি বাস। সেখানে তাদের সংগঠিত করে জোহরা বেগম, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন নামে 3 জন। সেখানেও গল্পটা ছড়ান একই রকম। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এভাবেই হাজার হাজার মানুষ জড়ো করতে চেয়েছিলেন মোস্তফা আমিন। প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? 2022-এর নভেম্বর পর্যন্ত তাকে পাওয়া যায় ফরওয়ার্ড পার্টির ব্যানারে। আহ্বায়ক ছিলেন তিনি। রাজনৈতিক কোনো শক্তি হতে পারেনি সে পার্টি। মাঝের সময়টায় কোনো খোঁজ ছিল না। 5 আগস্টের পর ধানমন্ডিতে অফিস নেন বেনামে। তখন থেকেই শুরু ঋণের নামে আন্দোলনের ফাঁদ। গ্রামের মানুষ তো দেখি বোঝা যায় ওনারা কেমন আসে, তো জিজ্ঞেস করি আন্টি আপনি কেন আসছেন বা ঋণ কি পাইছেন কিনা। তো আমি এমন কাউকে পাইনি যে সে ঋণ পাইছে। 25 নভেম্বরকে সামনে রেখে 9 সদস্যের কমিটি করা হয়েছিল। আহ্বায়ক মোস্তফা আমিন, সদস্য সচিব আবুল বাশার ছাড়া বাকি সবাই সমর্থক। 18 আগস্ট শাহবাগে আরেকটি সমাবেশ করেছিল তারা। 30 আগস্ট সমাবেশ করে চাঁদপুরে। আর 11 নভেম্বর নওগাঁয় বিনা সুদে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ হবে বলে সদস্য সংগ্রহ করছিল তারা। 25 নভেম্বর আটক করা হয় মোস্তফা আমিন সহ 19 জনকে। কি পাওয়া গেল প্রাথমিক তদন্তে? বিনা সুদে
পুঁজি নিব। তো তার মানে কি দাঁড়াচ্ছে যে মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। মানে উনি কিন্তু ওনার ফরওয়ার্ড পার্টিতে কিন্তু উনি সফল হতে পারে নাই, কারণ ওইখানে হয়তো পাবলিক সমর্থনটা ওইভাবে পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে এতদিন ধরে ঋণের ফাঁদের এ খবর কেন আগে থেকে টের পেল না পুলিশ, জানতে চাই মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে। সম্পূর্ণভাবে না আসলেও বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তথ্যগুলো আসছে, কিন্তু অর্গানাইজ আকারে হয়তো বা ছিল না। পুলিশ জানায় এ নিয়ে আরো গভীর তদন্ত চলছে। বারবার রাজনৈতিক শক্তি হতে চেয়েও না পেরে এবার এ সুযোগটা নিতে চেয়েছিলেন এই মোস্তফা আমিন সহ অন্যান্যরা। শেষমেশ আশায় গুড়ে বালি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর দুর্গম ঘাসিয়ার চরে আবারও ডাকাত আতঙ্ক। এক রাতে লুট হয়েছে অর্ধ শতাধিক দোকান। স্থানীয়দের দাবি কয়েক মাস ধরেই চরে বেড়েছে চুরি ডাকাতি। প্রশাসনের কঠোর অবস্থান চান স্থানীয়রা। মেঘনার বুকে জেগে ওঠা জনবিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালী হাতিয়ার ঘাসিয়ার চর। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যেন ছড়িয়ে রয়েছে চর জুড়ে। সরকারিভাবে সুযোগ সুবিধা নিশ্চিত না হলেও সামাজিকতা কিংবা নিজেদের মধ্যে একতাবদ্ধে বেশ শান্তিতেই থাকেন চরের মানুষ। তবে উদ্বেগ বা উৎকণ্ঠাও আছে। এর মাঝে যুক্ত হয়েছে ডাকাত আতঙ্ক। চরে জনবসতির গোড়াপত্তন মাত্র ৮ বছর আগে। প্রথম দিকের ডাকাত আর জলদস্যুর নির্যাতন পেছনে ফেলে শান্তি প্রতিষ্ঠা করে চরবাসী। কিন্তু গত কমাসে আবারও পুরনো আতঙ্কের হানা। সবশেষ গেল ২৪ নভেম্বর ঘাসিয়ার চরে হামলা চালায় ডাকাত দল। লুট করে ৩টি বাজারের অর্ধ শতাধিক দোকানপাট, গৃহস্থের গরু ধান থেকে শুরু করে গৃহিণীর স্বর্ণালঙ্কার। ১-১.৫ কোটি টাকার মাল নিয়ে গেছে, এবং মহিষ, গরু, ছাগল এগুলা অনেকগুলা নিয়ে গেছে, এবং অনেকগুলো এখানে রান্না করেও খাইছে। টাঙ্গি থেকে বাবলু ডাকাত, তারপরে মামুন ডাকাত, তারপরে আব্দুরব ডাকাত, এগুলা সবগুলা ভাঙচুর করে নিয়ে গেছে। বাঘা দেখছি, বড় বাঘা একটা দেখছি, আর ছোট অস্ত্র লাগে কেন দেখছি। আমার পরিবারের ফিরছে, আমার ছেলেরে ফিরছে, আমার নাতি দুগা আছে, নাতি দুটারে ফিরছে। রাতভর লুটপাট শেষে 8টি ফিশিং ট্রলারে মালামাল সমেত পালিয়ে যায় ডাকাত দল। চরবাসীর অভিযোগ, জনপদকে সুরক্ষিত করতে তেমন কোনো গরজ নেই প্রশাসনের। এখন ডাকাতের হামলা, আমাদের টাকা পয়সা যা কিছু আছে ইত্যাদি মালগুলো সবগুলো 8টা বোট মজা লেগে গেছে। আমরা কোন সময় আবার হামলা করি বসে, আমরা এখন পুরোপুরি আতঙ্ক, আমরা নিরাপত্তা চাই। খুব নিরাপত্তার অভাব, আমাদের এখানে পুলিশ পাড়ি একটা দরকার। নদীপথ ব্যবহার করেই মূলত এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত নির্মূলে নিজেদের অপারগতার কথা জানায় কোস্টগার্ড। বিষয়টা হচ্ছে কি, এখানে কোস্টগার্ডের লোকের থেকে হচ্ছে আপনার ওরা অতিরিক্ত চালাক। এখানে আপনাদের ওদের বাই সিকোয়েন্সে লোক সাজানো আছে, একটা অপারেশনে যাব তার আগে ইনফরমেশন লিক হয়ে যায়। চরবাসী জানায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও যোগাযোগ দুরূহ হওয়ায় থানায় মামলা হয়েছে কেবল একটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে একের পর এক গরু চুরির ঘটনায় ফেনীতে ছড়িয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। বাধা দিলে মারধরের পাশাপাশি করা হচ্ছে হত্যাও। পুলিশের দাবি, বন্যার পর কর্মসংস্থানের অভাবে বেড়েছে চুরি ডাকাতি। ফেনী জেলা জুড়েই যেন ডাকাত দলের টার্গেট। গরুর খামার চিহ্নিতের পর সেখানে হানা দেয় তারা। নির্বিঘ্নে গরু চুরিতে কেউ বাধা হয়ে দাঁড়ালে মারধর করা হয়। কখনো হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয় রাখালদের। এরপর পশুগুলোকে নিয়ে যায় ডাকাতরা। গরু চুরিতে খুন করতেও পিছপা হয় না এসব ডাকাত সদস্য। তেমনি এক হত্যার ঘটনাও ঘটেছে গেল ২১ তারিখে। পিস্তল ধরার জন্য আমরা হইমুই লাগাইছি বাদে ধাক্কা দিয়ে ছুটে যাবে দৌড়ায় নিয়ে কুবায় আহত করছে। স্থানীয়দের অভিযোগ, চুরি হওয়া পশু উদ্ধারে কিংবা জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই। তাই বেশিরভাগ ক্ষতিগ্রস্তরাই পুলিশের দ্বারস্থ হন না। এতে আরো বেপরোয়া হয়ে উঠেছে চক্রগুলো। প্রশাসন যদি ঠিকমতো ডিউটি যদি ঠিকমতো পালন করতো, তাহলে আমরা দেশে পরিণতি হইতো না। বাচ্চা লোক খাবলে 10 লাখ টাকা, আর একটা বাচ্চা লোক খাবলে 80,000 টাকা। খামার ডিফারে যারা যে কোম্পানিগুলো আছে, অন্তত একটা স্টেপের জন্য একটা ঘর যেন মেরামত করে একটা যেন ভালো করে দেওয়া হয়, অন্তত সেফটির জন্য। চলতি বছর ভয়াবহ বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হন খামারিরা। পানি নেমে গেলে ধীরে ধীরে সময় নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা।
এর মাঝে একের পর এক চুরির ঘটনায় যেমন বেড়েছে উদ্বেগ, তেমনি জানমাল নিয়েও ভুগছেন নিরাপত্তাহীনতায়। দুশ্চিন্তায় বেশিরভাগ খামারেই দিন কাটছে নির্ঘুম। আমরা বরাবরে দেখতেছি খামারের উপরে এরকম বারবার হইতেছে। এখন আমাদের এই খামারের নিরাপত্তা বা আমাদের জীবনের নিরাপত্তাটা কে দিবে? বন্যা মারা গেছে গরু 18টা, এরপর গরু চুরি, মানুষের হত্যা, এগুলা কেমনে কি? এগুলো নিয়ে তো আমরা আছি বিপদে। আমরা লাভের আসার জন্য কিছু গরু এখানে লালন পালন করে খামারিরা, এটা যদি আপনার যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে আপনার এখানে সচ্ছল হব? পুলিশ সুপার বলছেন, বন্যার পর কর্মসংস্থানের অভাবেই জেলা জুড়ে বেড়েছে চুরি ডাকাতি। বন্যার কারণে এখানে মানুষের মধ্যে কিছু অভাব সৃষ্টি হয়েছে। এই কর্মসংস্থান না থাকার কারণে মানুষ এই চুরি চিন্তায় এগুলোতে জড়িয়ে পড়েছে বেশি। পুলিশের তথ্য মতে চলতি বছর 62টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে সেই সংখ্যাটা আরো বেশি বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারিদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। দিনাজপুরে সেতুর কাজ শেষ না করেই সটকে পড়েছেন ঠিকাদার। এতে আত্রাই নদী পারাপারে ভোগান্তিতে বীরগঞ্জ ও খানসামা উপজেলার মানুষ। ক্ষতিগ্রস্ত কৃষি অর্থনীতি। এলজিইডি বলছে, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি সহ নানা অজুহাত দেখাচ্ছে ঠিকাদার। চলছে চুক্তি বাতিলের প্রক্রিয়া। দিনাজপুর থেকে জানাচ্ছেন নীলফামারীর সহকর্মী মাহমুদ রাফিন। দৃশ্যটা দেখতেই কেবল সুন্দর, বাস্তবতা ঠিক তার উল্টো, যেন আলোর নিচে আধারের গল্প। দিনাজপুরে আত্রাই নদীর জয়ন্তিয়া ঘাট। 2018 সালের 25 সেপ্টেম্বর 450 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী 2021 সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা। এরপর 2 মেয়াদে সময় বাড়িয়ে অগ্রগতি 56%। বাকি কাজ রেখে 1 বছর আগে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা খুব সন্তুষ্ট ছিলাম যে ব্রিজটা হবে, আমাদের উপকার হবে। 1 বছর কাজ করছে, করার পরে আরেক বছর কাজ একটু করার পরে ধীরে ধীরে সব মালপাতি টাইনা চলে গেছে। কন্ট্রাক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সবাই পালিয়ে চলে গেছে 2টা পাহারাদার রেখে। নদীর এক প্রান্তে খানসামা, অপর প্রান্তে বীরগঞ্জ উপজেলা। শুষ্ক মৌসুমে স্থানীয়দের ভরসা কাঠের তৈরি সাঁকো, পারাপারে আবার দিতে হয় টোল। বর্ষায় একটি নৌকাতেই ভরসা। দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী, ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার অর্থনীতি। যখন পানি ভরপুর থাকে তখন নৌকার জন্য অপেক্ষা করতে হয়। একটা নৌকা লোকজন নিয়ে এদিকে আসে, ওইখানে আবার দাঁড়াই থাকতে হয়, থাকি আবার নৌকা ঘুরে যাই, তখন আসি। 5 কিলো রাস্তা, মোটামুটি আমাদের প্রায় 30 কিলো রাস্তা ঘুরে যাওয়া লাগে, খানসামা দিয়ে অথবা 10 মাইল দিয়ে ঘুরে যাওয়া লাগে। কৃষকের মাল বাজারও ধরতে পারতেছি না, এখানে কৃষকে কেজি প্রতি 2 টাকা কম পাচ্ছে। ঘাটে রাখা নির্মাণ সামগ্রী দেখভালে পাহারাদার বসিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারাও পাচ্ছে না ঠিকমতো বেতন। যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদার বা প্রতিনিধি কাউকে। মাস 5-6 হাতে নাই, ম্যানেজারও নাই, ইঞ্জিনিয়ারও নাই আর কি। এই আর কি এখন হামাক থুইয়া আর কি ফাঁকি দিয়ে পালাই গেল। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া সহ নানা অজুহাত দেখিয়ে কাজে যোগ দেয়নি ঠিকাদার। তাদের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে বাতিল করা হয়েছে চিড়ির বন্দরের আরও একটি সেতুর কাজের চুক্তি। জয়ন্তা ঘাটের কাজটাও বেশ কিছুদিন থেকে বন্ধ আছে, তো আমরা এটাও দরপত্র বাতিলের আমরা প্রসিডিওর গ্রহণ করেছি। খুব শীঘ্রই দরপত্র বাতিল করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করি। জয়ন্তিয়া ঘাটে সেতু নির্মাণের জন্য বরাদ্দ ধরা হয় 44 কোটি 16 লাখ টাকা। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, বীরগঞ্জ, দিনাজপুর। প্রায় 4 ঘন্টার পর ফায়ার সার্ভিসের 11 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ময়মনসিংহ বিসিক শিল্পনগরীর আগুন। সকালে মাসকান্দা এলাকায় শিল্পনগরীর ভেতর হেকেম বাংলাদেশ লিমিটেডের একটি কীটনাশকের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছুটির দিনে শিল্পনগরী বন্ধ থাকায় ঘটেনি কোনো হতাহত। টঙ্গীর তুরাগ নদীতে চলছে মাওলানা জুবায়ের অনুসারীদের 5 দিন ব্যাপী জোড় ইজতেমা। ফজরের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জোড় ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন মুসল্লিরা। দুপুরে একসাথে জুমার নামাজ আদায় করেন তারা। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জোড় ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইজতেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা। মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা শুরু হবে আগামী 19 ডিসেম্বর, শেষ 23 ডিসেম্বর।
5 দিনের জোরের মূল কার্যক্রম হইল যাতে সমস্ত বাংলাদেশের না সমস্ত মানুষ দিনের উপরে উঠতে পারে, কিভাবে দুনিয়াতেও চলতে পারি এবং আখেরাতে চিরস্থায়ী নাজাত পাইতে পারি, এই মাকসাদ নিয়ে আমরা এখানে একত্র হয়েছি। যারা 3 চিল্লা 1 সাল আগে পূর্বে সময় লাগিয়েছে তারা আসছে এবং যারা আল্লাহ রাস্তায় সময় লাগাবে এখানে তারা একত্র হয়েছে। এদিকে রংপুর মহানগরীর নিউ জুমাপাড়া ঈদগাহ মাঠেও শুরু হয়েছে 3 দিনের জোর ইজতেমা। এতে অংশ নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা, যোগ দিয়েছেন বিদেশি মুসল্লিরাও। একসাথে জুমার নামাজ আদায় করেন তারা। ইবাদত বন্দগীতে কাটছে সময়। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার কার্যক্রম। টঙ্গীর তুরাগ তীরে আছেন সহকর্মী পলাশ প্রধান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পলাশ, জোর ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন। তাজদিন, সকাল থেকে অর্থাৎ ফজর নামাজের পর থেকে কিন্তু আহ্বানের মাধ্যমে তারা টানা মাগরিবের আগ পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন আহ্বান চলছে। তবে মাগরিবের আগে যে বিষয়টি দেখছিলাম যে ঈমান, আমল এবং আখলাককে শুদ্ধি অর্থাৎ পরিপূর্ণতা, ইসলামকে আদর্শে আদর্শিত করার জন্য যে হাদিসগুলো ছিল সেগুলি কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে। অর্থাৎ একজন মুসলিমকে কিভাবে আরো সহজে মুসলিমের কাতারে এনে এক কাতারে দাঁড় করিয়ে তারা ইসলাম প্রচার করবে সেই বিষয়ে একটি আহ্বান হয়েছিল। এখন মাগরিবের নামাজ চলছে। মাগরিবের নামাজের পর পিতামাতাকে কিভাবে সম্মান করা যায়, সন্তানাদিদেরকে কিভাবে আদর্শভাবে মানুষ করা যায় সেই বিষয়ে একটি আহ্বান চলবে। সেটি পাকিস্তানি ফুজির সেটি উর্দুতে বহন করবে এবং বাংলা সেটি আবার তর্জমা করে প্রত্যেকটা খিত্তা যারা মুসলিমরা রয়েছে অর্থাৎ আগত 3 চিল্লায় যারা সাথী রয়েছে তাদেরকে বোঝানো হবে। এখান থেকে ঠিক 5 দিন পর দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল তারা ছড়িয়ে ছিটে যাবে। ঠিক অন্যান্য যে যারা সাথী ভাইরা আছে এবং ইজতেমা 2025 সালকে সফল করার জন্য তাদেরকে দাওয়াত দিয়ে ঠিক ইজতেমার 41 দিন পর এখানে এসে তারা হাজির হয়ে পূর্ণাঙ্গভাবে সফল করবে। এই প্রত্যাশা নিয়ে কিন্তু মূলত এই 5 দিনের জোর ইজতেমা। তবে এই 5 দিনের জোর ইজতেমা শেষ করে আবার ঠিক 19 ডিসেম্বর মাওলানা সাদুর সাহেবদের অনুষ্ঠিত হবে, সেটিও কিন্তু বেশ প্রস্তুত রয়েছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ পলাশ। পড়ালেখার শেষে চাকরি না পেয়ে শুরু করেছিলেন ফলের চাষ। এখন বছরে 30 লাখেরও বেশি আয় করছেন নেত্রকোনায় গোলাম কাদের শাহজাদা। 4 বছর আগে কমলা ও মালটা দিয়ে শুরু করলেও এখন তার বাগানে আবাদ হয় শতাধিক জাতের ফল। আগ্রহী হচ্ছেন অন্যরাও। বাগান জুড়ে সারি সারি গাছ, থোকায় থোকায় ঝুলছে কমলা, ম্যান্ডারিন ও ট্যাঞ্জারিন, ড্রাগন, আম, মাল্টা সহ আরও শতাধিক জাতের ফলের গাছও রয়েছে বাগানে। গোটা বাগানের মালিক নেত্রকোনা জাহাঙ্গীরপুর গ্রামের শাহজাদা। পড়াশোনা শেষে চাকরির জন্য ঘুরেছেন বহুদিন, তারপরও কোনো গতি না হলে নিজ উদ্যোগে তৈরি করেন বিশাল এই ফলের বাগান। 4 একর জমির পুরোটাই চাষ করেন হরেক জাতের ফল ফলাদি। আশা করছি যদি এই ফলগুলা সবগুলাই আমার উৎপাদনে চলে আসে ইনশাল্লাহ বছরে 30 লাখ টাকার মতো, 30 থেকে 35 লাখ টাকা আসা সম্ভব। বাগানে শাহজাদার সাথে সহযোগী হিসেবে কাজ করেন 3 জন। ভালো জাতের বীজ হওয়ায় পরিচর্যায় শ্রম লাগে কম। শাহজাদার এমন সাফল্যে আশপাশের বেকার যুবকরাও ঝুঁকছেন ফল চাষে। ধানের চেয়ে বেশি মুনাফা পাওয়ায় স্থানীয় চাষিরাও আবাদ করছেন বিভিন্ন জাতের ফল। ব্যাপক ফলন হয়েছে, যে ফলনের চুড়ে যে গাছের ডাল ভাঙে পড়ে যায়, প্রচুর মাল দেখাচ্ছে, ডাল যোগ করেছে, ডাল ভাঙে ভাঙে এমনি করতো। আশেপাশের মানুষ সবাই উদ্বুদ্ধ, আমরা করব, আরো অন্য অন্য ভাইয়েরা আছে তারাও করতে আগ্রহ। শাহজাদার ফল চাষের উদ্যোগকে প্রশংসনীয় বলছেন কৃষি কর্মকর্তারা। অন্যান্য চাষিদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রদর্শনী, প্রশিক্ষণ এগুলি দিয়ে থাকি। তো আমি সরজমিনে ওনার এই বাগানটা দেখতে যাব। আমরা মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে হয়তো প্রতিনিয়ত পরিদর্শনের ব্যাপারে পরামর্শ রাখবো। কম খরচে ফল চাষে পুষ্টির চাহিদা মেটার পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে বেকার যুবকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।